20 জুলাই 1969 অ্যাপোলো 11 এর লুনার মডিউল চাঁদের মাটিতে ল্যান্ড করে। এর মধ্যে বসেছিল অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন। ল্যান্ডিং হওয়ার পর নীল আর্মস্ট্রং দরজা খোলার চেষ্টা করে। এই দরজা খোলা অতটা সহজও ছিল না, কারণ প্রেশার অনেক বেশি ছিল। কিছুক্ষণ স্ট্রাগল করার পর তিনি দরজাটা খুলতে সক্ষম হন। তারপর স্পেস স্যুট পরা অবস্থায় চাঁদে নামার চেষ্টা করেন তিনি। অবশেষে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন এবং চাঁদের মাটিতে পা রাখা পৃথিবীর প্রথম মানুষ হয়ে ওঠেন। কিন্তু বাস্তবে কি এই ঘটনাটি ঘটেছিল? বর্তমানে প্রায় 54 বছর পরে এখনও প্রচুর মানুষ এমন আছে যারা মানতেই রাজি নয় যে মানুষ চাঁদে পা রেখেছিল। অনেকে তো এটাও বলে এই পুরো অ্যাপোলো 11 এর মিশনটা ফেক। নাসা কখনো চাঁদে মানুষকে পাঠায়নি, বরং তারা হলিউডের কোনো একটি স্টুডিওতে বসে এই ভিডিওগুলো শ্যুট করেছিল। আর সেই ভিডিওটাকে তারা সারা দুনিয়ার সামনে নিয়ে এসে এটা দাবি করেছিল যে তারা চাঁদে মানুষকে পাঠিয়েছিল। পৃথিবীর প্রায় 20% মানুষ এটা আজও বিশ্বাস করে নাসা কখনো মানুষকে চাঁদে পাঠায়নি। আর এর প্রেক্ষিতে তারা বেশ কিছু যুক্তিও দেন। যেমন ধরুন, আপনারা এখন স্ক্রিনে যে স্পেস স্যুটটিকে দেখছেন, এটি হলো নীল আর্মস্ট্রংয়ের স্পেস স্যুট। এই স্পেস স্যুট পরেই তিনি চাঁদে গিয়েছিলেন। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই স্যুটের জুতোর যে অংশটা আছে সেটা মসৃণ, অথচ চাঁদের মাটিতে পা দেওয়া সেই পায়ের ছাপের ছবিতে দেখা যায় এটা কোনো খাস কাটা জুতোর দাগ। আরও একটি যুক্তি হলো, পৃথিবী থেকে যখন তারা মহাকাশে গিয়েছিল তখন তারা বিশাল বড় বড় রকেটের সাহায্য নিয়েছিল, অথচ চাঁদ থেকে তারা সামান্য ছোট্ট একটা মহাকাশ যানে করে মহাকাশে ফেরত এসেছিল। এটা কিভাবে সম্ভব? অনেকে দাবি করে চাঁদের আকাশে তো বায়ুমণ্ডল নেই, তবে সেখানে মার্কিন পতাকা উঠছে কিভাবে? শুধু তাই নয়, তারা আরও প্রশ্ন তুলেছেন প্রকাশিত ছবিতে চাঁদের আকাশে তারামণ্ডল কেন দেখা যাচ্ছে না। নাসার চন্দ্র মিশন যে ধাপ্পাবাজি, তার পক্ষে এমন বহু যুক্তি অনেকে দিয়ে থাকেন। এবার প্রশ্ন হলো, তাহলে সত্যিই কি এতদিন ধরে আমাদেরকে কি বোকা বানানো হয়েছিল? নাসার চাঁদের মিশন কি সত্যিই মিথ্যে? GK555 এর আজকের ভিডিওতে জানাবো নাসার চাঁদে যাওয়া নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক এবং পক্ষে বিপক্ষের যুক্তি প্রমাণ। উদ্ঘাটন করব সত্যকে, তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। 1957 সাল থেকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে একটা নীরব প্রতিযোগিতা চলছিল মহাকাশ নিয়ে। এর মধ্যে প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করে এবং প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়ে রেকর্ড করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে সোভিয়েত ইউনিয়ন। The Soviet Union successfully launched the world's first artificial Earth satellite. এসব কিছু দেখে আমেরিকা খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর আমেরিকা চেয়েছিল এমন একটি স্পেস প্রোগ্রাম লঞ্চ করতে যার রেজাল্ট বিশাল হবে এবং সোভিয়েত ইউনিয়নের উপর একটা বড় প্রভাব পড়বে। সবকিছুর পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা মানুষকে চাঁদে পাঠাবে। 25 মে 1961 সালে আমেরিকার প্রেসিডেন্ট JF কেনেডি একটি ভাষণে তিনি সারা পৃথিবীর কাছে ওয়াদা করেন এই দশক শেষ হওয়ার আগে তারা মানুষকে চাঁদে পাঠিয়ে দেবে। Before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. শুধু এটাই নয়, যাদেরকে চাঁদে পাঠানো হবে তাদেরকে আবার সেফলি পৃথিবীতে ফিরিয়েও আনবেন। সে সময় প্রচুর মানুষের কাছে এটা একটা আশ্চর্যকর বিষয় ছিল, কারণ তখন না ছিল কোনো স্মার্টফোন, না ছিল পাওয়ারফুল কম্পিউটার, আর ছিল না কোনো ইন্টারনেট বা GPS। আর সেই সময় তারা প্রমিস করছে চাঁদে মানুষকে পাঠানোর। এটা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে, তবে ফাইনালি 1969 সালে 20 জুলাই নাসা সত্যি এই অসম্ভবকে সম্ভব করে ফেলে। 1967 শেষ থেকে 69 সাল পর্যন্ত অ্যাপোলো 4 থেকে শুরু করে অ্যাপোলো 10 পর্যন্ত মিশন জারি রেখেছিল নাসা। এতে অনেকেরই প্রাণ গেছে, অনেক ক্ষতিও হয়েছে তাদের, কিন্তু কোনো কিছুই থামাতে পারেনি আমেরিকা তথা নাসার অদম্য সাহসিকতাকে। বিতর্কের শুরুটা 1976 সালে জার্নালিস্ট বিল ক্যাসিংয়ের লেখা উই নেভার ওয়েন্ট টু দ্য মুন বইয়ের মাধ্যমে। তিনি কাজ করতেন নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে। তার বইয়ের মূল বিষয় ছিল মানুষ কখনো চাঁদে যায়নি, যুক্তরাষ্ট্রের সাথে আসলে $3000 কোটি প্রতারণা করা হয়েছে। এখানে অনেকগুলো কনস্পিরেসি থিওরি পাওয়া যায়। এখানে বলা হয় চন্দ্রযান মিশনে অ্যাস্ট্রোনটরা চাঁদের যে সমস্ত ছবি তুলেছিল সেখানে চাঁদের আকাশে কোনো তারা দেখা যায় না। তাই অনেকে দাবি করে থাকে নাসা এই চন্দ্রযান মিশনটিকে একটি স্টুডিওর মধ্যে করেছিল, যেখানে ব্যাকগ্রাউন্ডে কালো রঙের পতাকা ছিল, আর এই কারণেই ছবিতে কোনো তারা দেখা যাচ্ছে না। আসলে এই দাবিটা সম্পূর্ণ ভিত্তিহীন। চলুন দেখে নিই কেন।
চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, তাই সূর্যের সম্পূর্ণ আলোই চাঁদের মাটিতে সরাসরি এসে পৌঁছায়, যার কারণে চাঁদের মাটি বেশি পরিমাণে আলো প্রতিফলিত করে। আমরা জানি কোনো বস্তু যত বেশি পরিমাণে আলো প্রতিফলিত করবে, তত বেশি সেই বস্তুকে উজ্জ্বল দেখাবে। এছাড়াও চাঁদে যাওয়া মহাকাশ যাত্রীরা যে স্পেস স্যুট পরেছিল, সেগুলোও অতিমাত্রায় আলো প্রতিফলিত করত, যার কারণে ক্যামেরায় চাঁদের আকাশকে সম্পূর্ণ অন্ধকার দেখায়। এমনকি আজও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীর যে ছবি তোলা হয়, তাতে আকাশে কোনো তারা দেখা যায় না। কিন্তু এর মানে তো এটা নয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোনো স্টুডিওর ভিতর রয়েছে। আর চাঁদের মাটি এত বেশি পরিমাণ আলো প্রতিফলন করার কারণে আমরা পৃথিবী থেকে চাঁদকে এত বেশি উজ্জ্বল দেখি। যদি চাঁদে বায়ুমণ্ডল থাকতো, তাহলে কিন্তু চাঁদকে এতটা উজ্জ্বল দেখাতো না। এখানে আপনাকে জানিয়ে রাখি, চন্দ্র অভিযানে অ্যাপোলো 11 মহাকাশযানে যে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, সেই কম্পিউটারের প্রসেসিং পাওয়ার অনেক কম ছিল। আপনার হাতে বর্তমানে যে স্মার্টফোনটি রয়েছে, তার প্রসেসিং পাওয়ার কিন্তু ওই কম্পিউটারের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আর সেই সময় যে ক্যামেরাগুলো ছবি তোলার জন্য ব্যবহার করা হয়েছিল, সেগুলো আজকের দিনের ক্যামেরাগুলোর মতো এতটা উন্নত ছিল না, যার কারণে ওই ছবিগুলোতে কোনো তারা দেখা যায় না। এখানে বলা হয় নীল আর্মস্ট্রংয়ের যে স্যুট রয়েছে, সেখানে পায়ের অংশটি মসৃণ, কিন্তু চাঁদের মাটিতে পা রাখার যে ছবিটি আমরা দেখতে পাই, সেখানে খাস কাটা দাগ দেখতে পাওয়া যায়। এটা দেখে কোনো গ্রিপ জুতোর মনে হয়। এই ছবিটি 2016 সালে ফিল পিলেট নামের এক অ্যাস্ট্রোনমার তুলেছিলেন। তবে এই ছবিটি সম্পূর্ণ নয়। সম্পূর্ণ ছবিটি দেখলে বুঝতে পারবেন স্যুটের পাশে আরও বহু জিনিসপত্র আছে, যার মধ্যে একটি স্পেস শুও রয়েছে। নাসা জানায় তারা মহাকাশে যাওয়ার জন্য যে স্পেস স্যুটগুলো বানায়, সেটা পরে মহাকাশ যাত্রীরা হাঁটা চলাফেরা করলে পায়ের নিচের অংশ থেকে স্যুটের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য তারা একটি আলাদা স্পেস শু ব্যবহার করেন এবং এই স্পেস শুয়ের নিচের গ্রিপগুলো খাঁজ কাটা থাকে। এ থেকে প্রমাণ হয় এই কনস্পিরেন্সি থিওরি ভুল। এখানে পায়ের ছাপ নিয়ে আরও একটি ষড়যন্ত্রমূলক থিওরি দেওয়া হয়। এখানে বলা হয় চাঁদের মাটিতে পা দেওয়াতে যে ছাপ পড়েছে, তা শুধু ভিজে মাটিতেই সম্ভব, কিন্তু চাঁদের মাটি তো শক্ত, তাহলে এই ছাপ কিভাবে এলো? নাসা এর উত্তরে জানিয়েছে চাঁদের মাটি পুরোপুরি শক্ত নয়, এর সারফেসে এমন এক ধরনের ধুলো জাতীয় পদার্থ রয়েছে, যার কারণে এখানে পায়ের ছাপ দেখা গেছে। আর যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই এই পায়ের ছাপ আগামী কয়েক লক্ষ বছর ধরে এখানে এভাবেই থেকে যাবে। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন, সেটা হলো নাসার অ্যাপোলো 11 মিশনের। ভিডিওটিতে দেখা যায় মহাকাশ যাত্রীরা আমেরিকার পতাকা চাঁদের মাটিতে ওড়ানোর চেষ্টা করছে। এখানে অনেকে দাবি করে চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে অ্যাস্ট্রোনটরা যে পতাকা চাঁদে নিয়ে গিয়েছিল তা কিভাবে উড়ছিল। আর এই কারণেই অনেক মানুষ অ্যাপোলো 11 মিশনকে ফেক বলে দাবি করেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী পল ডেলিনের মতে, বাতাস না থাকায় পতাকাটি দাঁড়ানো স্ট্যান্ডের সাথে একটি আনুভূমিক স্টিক ব্যবহার করে ঝুলানো হয়েছে, যার দরুন একটু কুঁচকে থাকার কারণে ছবি দেখলে মনে হয় যেন পতাকাটি উড়ছে। তবে সত্যিই যদি পতাকাটি বাতাসে উঠত, তাহলে অন্য সব ছবিতে তা একইভাবে কুঁচকানো থাকতো না। আর এই অভিযানের ঠিক 3 মাস আগে নাসার ইঞ্জিনিয়ার জ্যাক ইনসলার পতাকাটির জন্য বিশেষ কাঠামোর এই ডিজাইনটি তৈরি করেছিলেন। এখানে বলা হয় নাসার মহাকাশযান যখন পৃথিবী থেকে মহাকাশে গিয়েছিল, তখন কিন্তু বিশাল বড় বড় রকেটের সাহায্য নেওয়া হয়েছিল। অথচ অ্যাপোলো 11 মহাকাশযানটি চাঁদের মাটি থেকে যখন মহাকাশে ফেরত আসে, তখন তাতে কোনো রকেট লাগানো ছিল না। তাহলে তারা কিভাবে মহাকাশে ফিরল? আমাদের এই পৃথিবী চাঁদের থেকে আকারে অনেক বড়, এই কারণে পৃথিবীর অভিকর্ষণ টানও অনেক বেশি। পৃথিবীর এই অভিকর্ষণ টানের বিরুদ্ধে গিয়ে পৃথিবী থেকে একটি মহাকাশযানকে মহাকাশে যেতে হলে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটারের গতির প্রয়োজন হয়। আর এত পরিমাণ গতির জন্য প্রচুর পরিমাণের জ্বালানির প্রয়োজন হয়। এই কারণেই মূলত বিশাল আকারের রকেটগুলোকে ব্যবহার করা হয়। কিন্তু চাঁদ আকারের দিক থেকে পৃথিবীর থেকে অনেকটাই ছোট। চাঁদের অভিকর্ষণ টান পৃথিবীর অভিকর্ষণ টানের 6 ভাগের 1 ভাগ। এই কারণেই চাঁদে মানুষ পৃথিবীর চেয়ে বেশি উচ্চতায় লাফাতে পারে। এজন্য চাঁদ থেকে মহাকাশে যাওয়ার জন্য মাত্র 2.4 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতির প্রয়োজন হয়। এজন্য একটি গ্যাস সিলিন্ডারের মতো জ্বালানি রকেটই যথেষ্ট। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন মহাকাশযানটি কিভাবে চাঁদ ছেড়ে মহাকাশের দিকে উড়ে যাচ্ছে। এখানে একটি ইনিশিয়ালি ব্লাস্ট করানো হয়, আর এই ব্লাস্টের ফলে যে গতি উৎপন্ন হয়, তার দ্বারাই এই লুনার মডিউলটি মহাকাশে পৌঁছে গিয়েছিল। এই সকল কনস্পিরেন্সি থিওরি ছাড়াও আরও অনেকে অনেক যুক্তি দেন। প্রায় অর্ধশত বছর আগে চাঁদে যদি কোনো মানুষ গিয়েই থাকে, তাহলে এরপর মানুষ আর চাঁদে যায়নি কেন?
এ প্রসঙ্গে জানা গেছে এ পর্যন্ত 6টি অভিযানে মোট 12 জন নভোচারী চাঁদে হেঁটেছেন। তারা চাঁদের যথেষ্ট নমুনাও সংগ্রহ করেছেন। পরবর্তীতে প্রযুক্তি আরও উন্নত হওয়ায় বিজ্ঞানীরা বিভিন্ন মনুষ্যবিহীন নভোযান চাঁদে পাঠিয়েই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পেরেছেন। তাই জীবনের ঝুঁকি নিয়ে চাঁদে মানুষ পাঠানোর আর কোনো প্রয়োজন পড়েনি। এই তো কিছুদিন আগে ভারতের মহাকাশ সংস্থা ইসরো একটি মনুষ্যবিহীন নভোযান চন্দ্রযান 3কে চাঁদে পাঠান এবং এখানে ইসরো সফলতাও লাভ করেন। 2009 সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করা একটি নভোযান চাঁদের বেশ কিছু ছবি তুলেছিল। ছবিগুলোতে দেখা গেছে চাঁদের মাটিতে অ্যাপোলো 11 নভোযান নামার স্পষ্ট ছাপ এবং দেখা গেছে যুক্তরাষ্ট্রের পতাকা ও ওখানে পড়ে থাকা লুনার মডিউলের কিছু অংশ। আর এসব প্রমাণই বুঝিয়ে দেয় যে চাঁদের মাটিতে সত্যি একসময় মানুষ গিয়েছিল। আজ এ পর্যন্তই। আসলে জানার কোনো শেষ নেই, তবে আপনার জেনারেল নলেজকে আরও স্ট্রং করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।